অন্যান্য দিনের মতো আজকের সকালটা একইভাবে শুরু হয়েছিল। আমার ডেলি রুটিনের খুব একটা নড়চড় খুব একটা হয় না, কখনো হয় না বললে ভুল হবে, হয় কিন্তু খুব একটা হয় না। কাল সন্ধেবেলা যে বেরিয়েছিলাম, বেরিয়ে ফুলের গাছের দোকান থেকে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলো জিনিয়া গাছ। আমি ভেবেছিলাম বারান্দায় লাগাবো, কিন্তু না, বারান্দাতে অত ছোট ছোট হ্যাঙ্গিং টবগুলোতে এগুলো লাগানো যাবে না। আর ওই দেখুন, ওই সামনে দেখতে পাচ্ছেন, আমাদের ঠিক বাড়ির সামনেই, আগে এটা তৃণমূলের একটা শক্ত ঘাটে ছিল, কিন্তু রাত পোহাতেই তারা তাদের রং পরিবর্তন করে এখন ডিজে বাজিয়ে তারা বিজেপির সমস্ত ওই নির্বাচনের আগে যে গানগুলো বেরিয়েছিল সেইগুলো বাজছে। আমার সকালটা মোটামুটি একই রকম কাটলো। সকালে ছাদে এলাম, ছাদে এসে কিছুটা ফুল তুললাম। তোলার সঙ্গে সঙ্গে গাছগুলোকে খানিকটা চোখের দেখা দেখে নিয়ে গেলাম স্নানে। স্নান করে চলে যেতে হবে ঠাকুর ঘরে, ঠাকুর ঘর থেকে আবার বসে যেতে হবে কাজে। আজ তো মঙ্গলবার, কালকে কাজ ছিল, কালকে তো সোমবার, ভোটের রেজাল্টও বেরোচ্ছিল, সেই জন্য কাজকর্মে কিছুটা শিথিলতা ছিল, কারণ সমস্ত আকর্ষণটাই ছিল ওইদিকে, সমস্ত কনসেন্ট্রেশনটা ছিল টিভির পর্দায়, মোবাইলের পর্দায়। কিন্তু রোজ রোজ তো আর সেরকম যায় না। আজকে তো কাজের বেশ চাপ আছে, কাজকর্ম শেষ করে তারপরে বিকেলের দিকে আবার একবার গাছগুলোর পরিচর্যা করব। আর এখানে কিছু বীজ লাগিয়েছিলাম, সেই বীজগুলো থেকে একটা দুটো করে চারা গাছ বেরোচ্ছে। এগুলো আরেকটু বড় হলে পরে আবার কোনো বড় টবে এগুলোকে ট্রান্সফার করে দিতে হবে। এক একটা গাছ বেরোলেও কত সুন্দর লাগে দেখতে। বিকেলবেলা ভাবছি যে কালকে যে গাছগুলো কিনে এনেছিলাম সেগুলো বিকেলেই লাগাবো। প্রথমে ভেবেছিলাম সকালে লাগাবো, কিন্তু সকালে আর সময় হলো কই। আজকে ঘুম থেকে উঠতেও বেশ খানিকটা দেরি হয়েছে, আধা ঘন্টার মতো দেরি হয়েছে। এই দেখুন, আমার এই নতুন অপরাজিতা গাছটিতে ফুল এসছে। এতে ফুলের রঙটি কিন্তু ভারী সুন্দর, হালকা একটা বেগুনি রঙ। আর এখন বিকেলবেলা, বিকেল এখন 6:30 মতো বাজে। ওই দেখুন, সুজয়ও চলে এসছে, গাছে জল দিচ্ছে। আমিও কাজের ফাঁকে কিছুটা সময় বের করে আমিও চলে এসেছি ছাদে। 6:30টার পর থেকে আমার কাজের চাপও বেশ খানিকটা কমে যায়, তখন অতটা প্রেশার থাকে না। বাকি যা মেল এসে জমা হয় সেগুলো 7টার পরও চেক করলেও হয়। আর এই যে এই গাছগুলোই কালকে নিয়ে এসেছিলাম, এগুলো সুজয় এই টবগুলোতে লাগিয়ে দিল। এই টবগুলো ফাঁকাই পড়েছিল, এইগুলোতে আগে পিটুনিয়া লাগিয়েছিলাম। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আমি প্রথমে ঠিক অতটা বুঝতে না পারলেও পরে বুঝলাম যে আমাদের রাজ্য যেন একটা রাহুগ্রস্ত অবস্থা থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো। প্রতিটি অন্ধকার রাতের পরই একটা ঝকঝকে সকাল অপেক্ষা করে। আমরা সবাই সেই সকালে, সেই সূর্যোদয়ের জন্য অপেক্ষা করি। সারা রাজ্যের মানুষ যেন গতকাল সেই সূর্যোদয়ের অপেক্ষাতেই ছিলেন। আমরা গত 15 বছর ধরে যা দেখে এলাম, যা বুঝে এলাম, যা সহ্য করে এলাম, সেই দিনগুলো, সেই অভিজ্ঞতাগুলো যেন আর কখনো ফিরে না আসে। আমরা সবাই মনে প্রাণে সেটাই চাই। সেই সঙ্গে সঙ্গে আজকে আরও একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম, যাতে মনে হলো যে দলটার ওপর 15 বছর আগে আমরা আস্থা রেখেছিলাম, সেই দলটার মধ্যে আর ন্যূনতম শিষ্টাচারটুকুও আর অবশিষ্ট নেই। তারা এটা কিছুতেই মানতে চাইছেন না যে এই জনাদেশ, তারা যদি সহজ মনে, খোলা মনে তারা যদি এটাকে স্বীকার করে না নেন, ক্ষতিটা কিন্তু তাদেরই। মানুষের এই রায় কিন্তু তাদেরকে মাথা পেতে নিতেই হবে, কারণ মানুষের রায় মাথায় নিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন। এরকম নয় যে এই রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি, এরকম নয় যে আমরা তাদের প্রজা, আমরা তাদের দাস, সারা জীবন আমরা তাদের অনুগত হয়ে থাকব। এটা ভাবাটা কিন্তু বিশাল ভুল। তারা যদি এরকমই তারা ভেবে থাকেন, তাহলে আমি বলবো একটা গণতান্ত্রিক দেশের সাংবিধানিক পরিকাঠামোর পক্ষে তারা অত্যন্ত ক্ষতিকর। অবিলম্বে কিন্তু এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত, কারণ তারা কোনো রাজনৈতিক শিষ্টাচারের কথা ভুলে যান। ভারতবর্ষের সংবিধানের প্রতিও তারা দায়বদ্ধ নন। একজন মুখ্যমন্ত্রী যখন শপথ নেন, তখন তিনি কিন্তু একটা কথা বলেন, একটা বাক্য তাকে বলতে হয় যে ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আমি আমার কর্তব্য পালন করব।
তাহলে তিনি কোথায় ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ রইলেন? তিনি সরাসরি মানুষের এই জনাদেশকে অস্বীকার করলেন, অগ্রাহ্য করলেন, তাকে অসম্মান করলেন। এবং শুধু তাই নয়, তিনি অস্বীকার করলেন যে তিনি পদত্যাগ করবেন না। কেন পদত্যাগ করবেন? তিনি হারেননি। অর্থাৎ এই নির্বাচনটা তো নির্বাচনই নয়, যেন মনে হলো যেন নির্বাচনটা হয়ইনি, ভোটটা হয়ইনি, কিছুই হয়নি। শুধু শুধু তাকে বলা হচ্ছে যে আপনি পদত্যাগ করুন। কেন তিনি পদত্যাগ করবেন? তিনি তো হারেননি। যদি নির্বাচন কমিশন এবং সম্পূর্ণ এই নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে তাদের আপত্তি ছিল বা তার আপত্তি ছিল, তিনি এটাতে অংশগ্রহণ কেন করলেন? তিনি তো বলতে পারতেন যে আমি নির্বাচনটাকে বয়কট করছি, এই প্রশাসনকে আমি মানছি না। তিনি আদালতের দ্বারস্থ হতে পারতেন। যদিও তিনি হয়েছিলেন বিভিন্ন ইস্যুতে, কিন্তু প্রত্যেকবারই তাকে শীর্ষ আদালত থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। এবং খালি হাতে ফিরে তিনি আমাদের সামনে ঠাকুমার ঝুলির মতো তার মিথ্যে গল্পের ঝুলি খুলে বসেছিলেন। একটা ভোট হলো যেখানে রেকর্ড সংখ্যক মানুষ পার্টিসিপেট করলো, তাদের মতামত জানালো, তো সেটার কোনো কি দাম নেই? আমাদের দেশটা তো বেঁচেই আছে এই গণতন্ত্রের ওপর ভিত্তি করে। আমাদের সংবিধানটা রচিত হয়েছে এই কথা ভেবেই, যেখানে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্মের সমান অধিকার থাকবে, আমরা তাকে সম্মান করব। তো সেটা কোথায় গেল? আজকে তিনি বলছেন যে তিনি এই নির্বাচন প্রক্রিয়াটাকে মানেন না, নির্বাচন কমিশনকে মানেন না। তো নির্বাচন কমিশনকে তিনি যদি নাই মানবেন, নির্বাচন প্রক্রিয়াকে তিনি যদি নাই মানবেন, তিনি এই ভোটে পার্টিসিপেট করতে গেলেন কেন? আমরা তো এর আগে ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি কামদুনির ঘটনা, আমরা ভুলে যাইনি পার্ক স্ট্রিটের ঘটনা, আমরা ভুলে যাইনি আর.জি. করের ঘটনা, আমরা ভুলে যাইনি কিভাবে নির্বাচনী আক্রোশের বলি হয়েছিল একটা 12-13 বছরের মেয়ে। আমরা তো কিচ্ছু ভুলিনি। এমনকি আমরা এটাও ভুলিনি, গত বছর 2রা মে যেদিনকে ভোটের ফল প্রকাশ হয়েছিল, সেদিনকে রাত্রে কতগুলো লোক নিহত হয়েছিলেন, কতগুলো লোকের ঘরবাড়ি পড়েছিল, কতজন মহিলা নিগৃহীত হয়েছিলেন, তাদের শ্লীলতাহানির মতন কুরুচিকর ঘটনা ঘটেছিল। আমাদের লজ্জায় মুখ লুকানোর জায়গা ছিল না। আমরা সেই দিনগুলো কিন্তু ভুলিনি। মাফ করবেন, আমি গত বছর বললাম, গত বছর নয়, গত নির্বাচনে, অর্থাৎ সেই এটা তো 2026, মাফ করবেন সালটা একটু ভুল বললাম, সেটা হচ্ছে 2021-এর 2 মে। এবং তারপর যখন মানবাধিকার কমিশন এখানে এসেছিল, পদে পদে আমাদের এই শাসক দল তাদেরকে হেনস্থা করে গেছে, যেন মনে হয়েছে যে না, কিছুই হয়নি। এইবার নির্বাচনের সময় এই দলের অন্যতম একজন প্রাণপুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি গাড়ির ওপর উঠে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আমি কিন্তু অত সদয় নই, আমি 4 তারিখ 12টার পর দেখে নেব। কি দেখে নিতেন উনি? ঈশ্বরের অশেষ আশীর্বাদ আমাদের মাথার উপরে রয়েছে যে গতকাল এই দলটিকে আমরা বিপুল জনাদেশে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছি, নাহলে গতকাল কিন্তু রক্তগঙ্গা বয়ে যেত। অর্থাৎ সেই গত নির্বাচনের পরে, অর্থাৎ 2021-এর 2রা মে যা ঘটেছিল, তার থেকেও ভয়াবহ ঘটনা ঘটত 2026-এর 4ই মে। এত সবের পরেও এদের কোনো লজ্জা নেই, কোনো ক্ষোভ নেই, নিজেকে শুধরানোর কোনো চেষ্টা নেই। বরঞ্চ যেটা হয়েছে সেটাকে অস্বীকার করা, জনাদেশকে অগ্রাহ্য করা, তাকে অসম্মান করা এবং সর্বোপরি দেশের সংবিধানের প্রতি অনাস্থা প্রকাশ করা। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? আজকে একটা সাধারণ মানুষ যদি কোনো সাংবিধানিক অপরাধ করে থাকে, তাকে কি দেশের আইন ছেড়ে দেবে? ছেড়ে তো দেবে না। তাহলে এনাকে কেন ছাড় দেওয়া হচ্ছে? এনাকেও তো ছাড় দেওয়া উচিত না। কেন ছাড় দেবো আমরা? কিসের জন্য? কি করেছেন উনি? সত্যি কথা বলতে কি, আমাদের আরও খোলা মনে পুরো ব্যাপারটাকে ভাবতে হবে। এবং শুধু ভাবলেই চলবে না,
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পুরো ব্যাপারটা কিন্তু দেখতে হবে। এমনকি যে দলটি ক্ষমতায় এসছে তাদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। ঠিক আছে, আমাদের প্রত্যাশার পারদটা অনেক উপরে। আমাদেরকে এটাও দেখতে হবে সেই দলটি তাদের যে দায়িত্ব আমরা তাদের কাঁধে দিয়েছি সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করছেন কিনা। তারাও আবার এদের মতো হবেন না তো। আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদের যে সাংবিধানিক অধিকার আমরা অনেক রক্তক্ষয়ী ঘটনার মধ্যে দিয়ে অর্জন করেছি, সেই সাংবিধানিক অধিকারগুলো যেন ঠিকভাবে রক্ষিত হয় সেটাও আমাদেরকে বুঝে চলতে হবে। তাহলে চলুন সবাই একটা নিরপেক্ষ খোলা মন নিয়ে আমরা পুরো ব্যাপারটাকে পর্যালোচনা করি। আমাদের যিনি নতুন শাসক এসছেন, নতুন যে অভিভাবক এসছেন, শাসকের চাইতে অভিভাবক বলাটাই ঠিক, তার সঙ্গে আমরা দেখি যে তিনি কিভাবে আমাদেরকে চালিত করেন। এককালে এই বাংলা কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা প্রতিকৃত রাজ্য ছিল, অর্থাৎ এই বাংলা যা আজকে করত সারা ভারত করত তা আগামীকাল। তো আমাদের চেষ্টা করতে হবে সেই জায়গাটাতে ফিরে যাওয়ার। কি শিক্ষায়, কি রাজনীতিতে, কি সংস্কৃতিতে, কি সাহিত্যে বাঙালির যে জীবনবোধ, যেটা এখন প্রায় হারিয়েই যেতে বসেছে, সেই জীবনবোধটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই নীতিহীনতার রাজনীতি, এই অনাস্থার রাজনীতি আর নয়। আমাদেরকে একটা নতুন ভোরের সন্ধানে কিন্তু চলতেই হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরই মুখ চেয়ে বসে আছে। তাই আবারও বলছি, সবাই একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন। আমরা যাকে যে দায়িত্বটা গতকাল দিয়েছি, আমাদের এখন দেখার তিনি সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করছেন কিনা। যদি ঠিকঠাকভাবে সেই দায়িত্বটা পালিত না হয়, তাহলে কি করতে হবে সেটা তো আমাদের আবার নতুন করে ভাবতে বসতে হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খোলা মনে বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর যদি আমার এই আলাপ আলোচনা আপনাদের সঙ্গে প্রতিদিন যেটা হয় সেটা যদি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি ভাববো যে আমার কাঁধে হাত রেখে চলার আরেকটা কাঁধ আমি পেয়ে গেছি, আরেকটা বন্ধুত্বের হাতও আমি পেয়ে গেছি। আজ তাহলে আসি, নমস্কার।